প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আমরা ওই মন্তব্যগুলো নিয়ে আমাদের রাজনৈতিক বিশ্লেষণ করব। তিনি বলেছেন যে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নেওয়া হতো সেখানে আরেকটি ক্যাবিনেট ছিল বা চিকেন ক্যাবিনেট ছিল, সেখানে তিনি ছিলেন না। তিনি আরও বলেছেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে চেয়েছিলেন। 7.26 স্নাইপার বুলেট ব্যবহার বিষয়ে কথা তুলেছিলেন। যে প্রধান উপদেষ্টা তাতে রাজি ছিলেন না এবং তার কিছু সহকর্মী কাছ থেকে তিনি কোনো সাড়া পাননি। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে তাহলে তিনি কি করেছিলেন, তার কি ভূমিকা ছিল? তার বক্তব্য অনুযায়ী গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নিয়মিত ক্যাবিনেটে নেওয়া হতো না। ভিন্ন মত পোষণকারীরা মতামত সীমাবদ্ধ থাকতো ছোটখাটো বিষয়গুলোর উপরে, এবং একটা কিচেন ক্যাবিনেট ছিল, তবে তিনি তার অংশ ছিলেন না। এসব নতুন করে তিনি দাবি করেছেন যে তিনি পুলিশ হত্যাকাণ্ডের বিচারের দাবি করেছিলেন। 7.26 স্নাইপার বুলেট ব্যবহারের অভিযোগ এবং সে বিষয়ে তিনি তদন্ত চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের কাছ থেকে তিনি প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন। প্রিয় দর্শক, বাংলাদেশে যে পুলিশ হত্যাকাণ্ড হয়েছিল সেটা একটা হৃদয় বিদারক ঘটনা, এবং সেই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত সেটা আজও উদ্ঘাটিত হয়নি, যদিও অনেক সমন্বয়কারী প্রকাশ্যে স্বীকার করেছে যে তারাই হত্যা করেছে। দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হলো, জুলাই হত্যাকাণ্ডে যে বুলেট ব্যবহার করা হয়েছিল 7.26 বোরের বুলেট, যেটা স্নাইপার থেকে এসেছিল, সে ধরনের বুলেট বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না। বিষয়টি অত্যন্ত গ্রহীত কাজ এবং খুবই সংবেদনশীল বিষয়, কারণ স্নাইপার রাইফেলের মতো অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র ব্যবহার যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কোনো প্রশাসনিক বিষয় নয়, এটা সরাসরি জাতীয় নিরাপত্তা এবং আইনের শাসনের প্রশ্ন। আর প্রশ্নটা আরো বড় হয়ে যায় যদি কেউ সে জানতেন বা সন্দেহ করতেন, কিন্তু তিনি তদন্তের দাবি করেছিলেন। কিন্তু সমস্যা যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো, মিস্টার সাখাওয়াত সাহেব কি কোনো লিখিত অভিযোগ করেছিলেন বা কোনো লিখিত দাবি বা আপত্তি তিনি তুলেছিলেন মন্ত্রী পরিষদে? তিনি কোনো মিনিটসে নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিনা, নাকি শুধু মৌখিকভাবে আলোচনা করে থেমেছিলেন? রাষ্ট্রের এই সর্বোচ্চ দায়িত্ব থেকে এমন গুরুতর অভিযোগ সামনে রেখে নীরব থাকা এটার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। ধরুন তিনি সত্যিই চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন, তাহলে এরপর তার সামনে তিনটি পথ খোলা ছিল। প্রথমটি হলো প্রকাশ্যে অবস্থান নেওয়া, দ্বিতীয়টি হলো পদত্যাগ করা, তৃতীয়টি হলো নীরব থাকা। এখন ওনার কাছে প্রশ্ন, তিনি কোন পথ বেছে নিয়েছিলেন? আজ তিনি যদি বলেন আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাহলে প্রশ্ন উঠবেই, চেষ্টা ব্যর্থ হলে কি নৈতিক দায়িত্ব এড়ানো যায়? এখানে বিষয়টি আরো গুরুতর, সেটা হলো 7.26 স্নাইপারের বুলেট, এটা কোনো সাধারণ অভিযোগ নয়, এটা সর্বোচ্চ উচ্চমাত্রার অস্ত্র ব্যবহারের ইঙ্গিত। যদি এই তথ্য তিনি জানতেন তাহলে তিনি কি আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করেছিলেন এই বিষয়ে কোনো তদন্ত করার জন্য, নাকি বিষয়টি তিনি ফাইলের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন? আজ তার বক্তব্যের বিরুদ্ধে কি স্বাধীন তদন্ত হওয়া উচিত নয় কি? আর যদি তদন্ত হয় তাহলে তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা উচিত, কারণ তার বক্তব্য অনুযায়ী তিনি যেসব টক শো করেছেন বা যেসব বক্তব্য রেখেছেন তার কাছে আরো অধিকতর তথ্য রয়েছে, এবং তদন্তের খাতিরে তাকে এই জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা উচিত। কারণ তিনি নিজেই স্বীকার করেছেন তিনি চেষ্টা করেছিলেন কিন্তু বাধা পেয়েছিলেন, অর্থাৎ তিনি ভেতরের তথ্য জানতেন। রাষ্ট্রের প্রয়োজনে তাকে আইনি প্রক্রিয়া এনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, যাতে পুরো সত্য বেরিয়ে আসে। কারণ বাংলাদেশের মানুষ
বা বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য। কারা স্নাইপার বুলেট ব্যবহার করেছিল, 7.26 স্নাইপার ব্যবহার করেছিল। এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয় প্রিয় দর্শক, এটা একটা হলো জবাবদিহিতার দাবি। আরেকটি বিষয়, অনেক সময় দেখা যায় ক্ষমতার ভেতরে থাকা সবাই তাদের একটা সীমাবদ্ধতা থাকে, কিন্তু বাইরে এসে সবাই সাহসী হয়ে যান। এটা কি সে একই চিত্র? আমরা বাংলাদেশে ক্রমান্বয়ে দেখেছি কোনো দল যখন বিরোধী দলে থাকে তারা নীতির কথা বলে, সত্যের কথা বলে, জবাবদিহিতার কথা বলে। যখন তারা ক্ষমতায় যান তারা সব বেমালুম ভুলে যান। এটা কি সেই চিত্র, নাকি এটা রাজনৈতিক রিপজিশনিং অথবা মিডিয়া ট্রায়াল? আরও একটি দিক, সেটা হলো যদি সত্যিই তিনি বাধা পেয়ে থাকেন তাহলে সেই বাধাদানকারীরা কারা, তাদের নাম তো তিনি প্রকাশ করতে হবে। শুধু ইঙ্গিত দিলে তো হবে না, নাম, প্রক্রিয়া, প্রমাণ সব সামনে আনতে হবে। অন্যথায় এই মিডিয়া সেন্ট্রিক বা মিডিয়া ট্রায়াল বিবৃতি হিসেবে দেখা হবে প্রিয় দর্শক, এবং তিনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। রাষ্ট্র পরিচালনায় কোনো ব্যক্তিগত বিষয় না বা ব্যক্তিগত ক্লাব নয়। রাষ্ট্র হলো জনগণের কল্যাণে কাজ করা। এখানে যদি বাইরের কোনো ক্যাবিনেটের বাইরে কোনো সিদ্ধান্ত বা তদন্তে বাধা বা স্নাইপার বুলেটের অভিযোগ, এগুলো কোনো হালকা বিষয় নয়। যদি অভিযোগগুলো সত্য হয়, এখানে অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন। যারা বাধা দিয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আর যদি দায়িত্বে থেকেও কেউ নীরব থেকেছেন তাহলে তাকে জবাবদিহি করতে হবে। কারণ মিস্টার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন দায়িত্বে ছিলেন, কিন্তু তিনি সেই 18 মাস কী করেছিলেন? উনি যদি নীরব থাকেন তাকেও এই দায়ভার নিতে হবে। প্রিয় দর্শক, নৈতিক সাহস মানে শুধু পরের কথা বলা নয়। নৈতিক সাহস মানে হলো সময় থাকতে অবস্থান নেওয়া। মিস্টার সাখাওয়াত হোসেন বা ব্রিগেডিয়ার সাখাত, যিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার আগে পত্রিকায় কালাম লিখতেন, নীতিবোধের কথা বলতেন, গণতন্ত্রের কথা বলেন, সাম্যের কথা বলতেন এবং রুল অফ লর কথা বলতেন। তিনি যখন ক্ষমতায় গেলেন তিনি 18 মাস শুধু অবলোকন করলেন, কিছুই করলেন না। তাহলে তিনি 18 মাস কেন ক্ষমতায় ছিলেন? যদি ক্ষমতা থেকে কিছু করতে না পারেন তাহলে কেন তিনি পদত্যাগ করেননি? কেন তিনি আজকে মিডিয়া ট্রায়াল করতেছেন? কেন তিনি আজকে চমকপ্রদ বক্তব্য দিয়ে অনেক বিস্ফোরক মন্তব্য করতেছেন? এই বিস্ফোরক মন্তব্য করে কি তিনি তার পজিশনকে চেঞ্জ করতে পারবেন? তিনি তার নৈতিকতার ব্যর্থতার কথা মানুষকে বলতে পারবেন বা দায় অস্বীকার করতে পারবেন? প্রিয় দর্শক, আমরা মিস্টার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের তার যে বিস্ফোরক মন্তব্য সেটাকে মিডিয়া ট্রায়াল হিসেবে দেখব, যদি না তিনি তার অবস্থান আরও পরিষ্কার করেন। কারণ তিনি কেন পদত্যাগ করেননি? তিনি কেন তত্ত্বাবধায়ক সরকারের তলপি বাহক ছিলেন? এবং বর্তমান যে সরকার ক্ষমতা রয়েছে তাদের কাছে আমরা আবেদন করব মিস্টার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হোক। কারণ এই উপদেষ্টাদের যেই ব্যর্থতা তারা কেউ তা এড়াতে পারেন না। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন? ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের এই বক্তব্য কি শুধু মিডিয়া ট্রায়াল ও তার যে পজিশন সেই পজিশনকে রিপজিশনিং করা, তার উপস্থাপন করা মানুষকে যে তিনি সত্যের পথে, তিনি ন্যায়ের পথে তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি? প্লিজ আপনি কমেন্টস করুন, আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সামনে থাকুন। কারণ আমরা প্রশ্ন করি, সত্যের সন্ধানে থাকি, আর সত্যের শেষ পর্যন্ত আমরা যাই। বাংলাদেশে আজকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সত্য বলাই অপরাধ, আর আমরা সেই অপরাধী। প্রিয় দর্শক, আমরা অপরাধ করেই যাব, আমরা সত্য বলেই যাব। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আবার দেখাবো আরেকটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।